হ্যালো আমার দুষ্টুমিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটি মজাদার ভিডিও। আজকের গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তাই গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো। চলুন মূল গল্পে যাওয়া যাক। বন্ধুরা, আমার বিয়ে হয়েছিল প্রায় ৩ বছর আগে। আমার স্বামী বিদেশে থাকেন, যার ফলে তার পক্ষে পরিবার নিয়ে থাকা সম্ভব হয় না। আমার স্বামী পিতামাতার এক সন্তান, তাই আমায় আমার শ্বশুর শাশুড়ির সাথে শ্বশুর বাড়িতেই বাস করতে হয়। বর্তমানে আমার ২-৫ বছর বয়স। দিনের পর দিন স্বামীকে ছেড়ে সন্ন্যাসিনীর জীবন কাটাতে আমার খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু আমার পক্ষে সহ্য করা ছাড়া আর কোনো উপায় ছিল না। বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে প্রথম সাক্ষাতেই আমার সন্দেহ হয়েছিল আমার শাশুড়ি মায়ের চেয়ে শ্বশুর বাবার বয়স অন্তত ১-০ বছর কম। বাবা যথেষ্ট দৃঢ়ভাবে নিজেকে শক্তিশালী রেখেছেন, সেখানে শাশুড়ি মা বার্ধক্যের দৌড়গোড়ায় পা দিয়ে ফেলেছেন। বাড়িতে নতুন কারণে আমি কাউকেই আমার মনের কথা প্রকাশ করতে পারিনি। কিছুদিন বাদে আমি জানতে পারলাম আমার শাশুড়ি মার দ্বিতীয় বিবাহ হয়েছে, তার প্রাক্তন স্বামীর সন্তান। আমার বর তখন অভাবের সংসার সামলানোর জন্য শাশুড়িমা গৃহশিক্ষকতা আরম্ভ করেছিলেন। ওই সময় উনি নিজেরই এক ছাত্রের প্রেমে পড়ে তার সাথে বিবাহ বন্ধনে জড়িয়েছিলেন, এবং সেই ছাত্রই বর্তমানে আমার শ্বশুর বাবা। আমার স্বামী কাকন তার সৎ পিতাকে বাবা এবং মাকে মামনি বলে সম্বোধন করে। সেই সূত্রে আমিও মশাইকে বাবা এবং শাশুড়িকে মামনি বলেই সম্বোধন করতে লাগলাম। বাবা খুবই মিশুকে এবং সবসময় হাসিমুখ, সেজন্য প্রথম থেকেই আমার ওনাকে খুবই ভালো লাগত। বাবা কাকন এবং আমার সাথে বন্ধুর মতোই মিশতেন এবং ঠাট্টা ইয়ার্কিও করতেন। আমার মনে হচ্ছিল মামনি বাবা এর চেয়ে বয়সে যথেষ্টই বড় এবং শিকা হবার কারণে তার ব্যবহার যথেষ্টই গভীর। তাই সময়ের সাথে বাবা এবং মায়ের মনের মিলটাও দিন দিন যেমন কমে যাচ্ছিল। বিয়ের প্রায় মাস খানিক সময় কাটানোর পর কাকন বিদেশ চলে যায়। তখন বাড়িতে বাবা, মামনি আর আমি থেকে গেলাম। বিদেশে থাকার অর্থ হলো কাকন কবে আবার ছুটি পাবে আর বাড়ি ফিরবে তার ঠিক ঠিকানাই নেই। সেই অবস্থায় আমাকে একা একা থাকা ছাড়া আর কোনো উপায় দেখলাম না। আমার পোশাক পরা নিয়ে শ্বশুরবাড়িতে কোনো বিধিনিষেধ নেই। আমি সালোয়ার, কুর্তা, পাশ্চাত্য পোশাক সবকিছুই পরতে পারি। যে কোনো পোশাকেই আমায় খুব মানায়। কাকন চলে যাবার পর বাবাই আমার পরম বন্ধু হয়ে উঠলেন এবং আমি কেনাকাটা করার জন্য ওনার সাথেই বাজারে যেতে লাগলাম। বয়সের বেশি পার্থক্য না হবার কারণে কোনো অচেনা লোকের পক্ষে আমাদের দুজনকে দেখে বোঝার উপায় ছিল না যে আমরা শ্বশুরপুত্র। বাবা আমার সমস্ত সাজসজ্জা এবং প্রসাধনের সামগ্রী আমাকে দিয়েই পছন্দ করিয়ে কিনে দিতেন। এইভাবে একদিন সন্ধ্যায় আমি এবং বাবা কেনাকাটা করার জন্য বাজারে গেছিলাম। ফেরার পথে তুমুল বৃষ্টি নামা বাধ্য হয়ে আমাদের দুজনকে একটা সাইকেল রিকশায় চাপতে হলো এবং মাথার ঢাকা তুলে সামনের পর্দাটা নামিয়ে দিতে হলো। এই প্রথম আমি বাবাইয়ের পাশাপাশি বসলাম। এতদিন বাবাই আমার বন্ধুর শ্বশুরের মতোই ছিলেন, কিন্তু ওই সময় তার প্রতি আমার ভিতর কেমন যেন একটা আকর্ষণ তৈরি হচ্ছিল। তখনই হঠাৎ আকাশে খুব জোরে বিদ্যুৎ চমকে উঠল এবং প্রবল জোরে মেঘের গর্জন হলো। সাথে সাথেই রাস্তার সব আলো নিভে গেল। আমি ভয় পেয়ে নিজের অজান্তেই পাশে বসা বাবাইয়ের সাথে অদ্ভুত আচরণ করলাম। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় হতভম্ব হয়ে বাবাই নিজেও কিছু বলতে পারছিলেন। বাবাই বললেন, অরুণা, ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার পাশেই রয়েছি, ভয় নেই, কিচ্ছু হবে না। আমরা দুজনেই বৃষ্টিতে ভিজে গেছিলাম। আমি ফ্রেশ হবার পর হাত মুখ ধোবার জন্য বাথরুমের দিকে এগলাম। বাথরুমের দরজাটা ভেজানোই ছিল, তাই আমি সামান্য ধাক্কা দিতেই সেটা খুলে গেল। বাবাই তখন বাথরুমে ছিল। কোনো কারণে উনি বাথরুমের দরজার ছিটকিনি তুলতে ভুলে গেছেন। সরি বলে আমি ওখান থেকে চলে আসলাম। এর ৩-৪ দিন বাদেই আমার শাশুড়ি মা ঘোষণা করলেন তিনি ১ সপ্তাহের জন্য বাপের বাড়ি যাচ্ছেন, কারণ তার ভাই খুবই অসুস্থ। এই সময় আমায় ঘরের কাজ ও শ্বশুর মশাইয়ের দেখাশোনা করার দায়িত্ব নিতে হবে। আমি মনে মনে আনন্দে নেচে উঠলাম। আমি ওই দিন সন্ধ্যায় পার্লারে গিয়ে মাথার চুল এবং আইব্রো সেট করালাম। বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ছুটির দিন ছিল, বাবাই কাজে বেরোবেন না। সকালেই মামনি তার বাপের বাড়ি চলে গেলেন এবং বাড়িতে আমি আর বাবাই রয়ে গেলাম। কিছুক্ষণ বাদে বাবাই স্নানের জন্য প্রস্তুত হলেন। এরপর বাবাই স্নানে চলে গেলেন। বাবাই স্নান হয়ে যাবার পর আমি স্নানে ঢুকলাম। ওই সময় বাথরুমের লাগোয়া ঘরে বসে বাবাই কাগজ পড়ছিলেন। আমি বাবাইদের পাশে গিয়ে বসলাম। আমি বললাম, আমাকে তোমার কেমন লাগে? আমি কি সত্যিই সুন্দরী? আমার থেকে তোমার বয়স এমন কিছু বেশি নয়। বাবাই পুত্রবধূর এমন কথায় থমথ খেয়ে বললেন, তুমি সত্যিই সুন্দরী। আমি মুচকি হেসে বললাম, ব্যাস এইটুকু প্রশংসা? বাবাই একটু ইতস্তত করে বললেন, না, সে কথা নয়। তোমার প্রশংসা সারাদিন সারারাতেও শেষ করা যাবে না। আসলে তোমার আর আমার সম্পর্ক একটা পাঁচিলের মতো, যেটা অতিক্রম করতে গেলেই লোকের চোখে খারাপ বলে মানা হবে। আমি হেসে বললাম, বাবাই, আমার আর তোমার সম্পর্ক লোক সমাজে যা বলেই গণ্য হোক না কেন, আমার তাতে কিছু যায় আসে না। মামনি এবং তোমার বয়সের যা পার্থক্য আমি স্পষ্ট বুঝতে পারছি। উনি এখন তোমায় ভালো সময় দিতে পারছে না। আমার কথা শোনার পর বাবাই বেশ ত্রস্ত হলেন এবং আমার প্রতি তার ইতস্ততা অনেকটাই কমে গেল। বাবাই আমাকে অবাক করে দিয়ে বলল, তুমি আমায় আবার আমার হারানো দিনগুলি ফিরিয়ে আনছো, এর জন্য
শ্বশুর হয়েও পুত্রবধূর প্রতি আমি খুবই কৃতজ্ঞ। তুমি ঠিকই বলেছ, তোমার শাশুড়ি মাও তোমার মতেই সুন্দর ছিল। উনি আমার গৃহশিক্ষিকা ছিলেন। তারপর একদিন পড়ানোর সময় আমার প্রতি প্রেমে পড়ে যান। আমি স্বনির্ভর হতেই দুজনের স্বেচ্ছায় বিয়ের বন্ধনে বাধা পড়ে যাই। যাই হোক, আমার শূন্য জীবনে বাবাই তখন আলো হয়ে আসলেন। আমি ঘড়ির দিকে তাকালাম, দুপুর পেরিয়ে গেছে। মধ্যাহ্নভোজনের পর বাবাই শুয়ে বিশ্রাম করছিলেন। বিকেল বেলায় বাবাই আমাকে বললেন, চলো আমরা দুজনে একটা সিনেমা দেখে আসি। আমি সাথে সাথেই রাজি হয়ে গেলাম, কারণ সিনেমা আমার কখনো যাওয়ার সুযোগ হয়নি। আমি বাবাইকে জিজ্ঞেস করলাম, তাহলে দেরি কেন, তাড়াতাড়ি রেডি হয়ে যান। এরপর আমরা তাড়াতাড়ি রেডি হয়ে তার সাথে তার বাইকে সিনেমা হলের দিকে রওনা দিলাম। সিনেমা হলের ভিতরটা ফাঁকা ছিল। আমি আর বাবাই আশেপাশে ফাঁকা জায়গা দেখে পাশাপাশি বসলাম। জানো বৌমা, আমাদের বিয়ের আগে থেকেই আমি অনেকবার তোমার শাশুড়ি মায়ের সাথে এই সিনেমা হলে এসেছিলাম। আমি যখন গ্রাজুয়েশন করছিলাম তখন তোমার শাশুড়ি মা আমার গৃহশিক্ষিকা ছিল। ওই সময় সে খুবই সুন্দরী ছিল। বাবাই আরও বললেন, তোমার শাশুড়ি মা তখন আমায় আশ্বাস দিয়েছিল, আমি প্রতিষ্ঠিত হতে পারলে সে আমায় বিয়ে করবে, এবং আমি প্রতিষ্ঠিত হতেই সে আমায় বিয়ে করে নিয়েছিল। তারপর টানা ১-৫ বছর ধরে আমরা সংসার করে যাচ্ছি। সিনেমার শেষে আমরা দুজনে একটা ভালো রেস্টুরেন্টে রাতের খাওয়া সেরে বাড়ি ফিরলাম। সদর দরজা বন্ধ করার পরেই বাবাই তার রুমে চলে গেল, আর আমিও আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সপ্তম দিনে আমার মনটা খুবই খারাপ লাগছিল, কারণ পরের দিন সকালেই মাম্নি ফিরে আসবেন। ওনার উপস্থিতিতে বাবাইকে আমি আর কোনোদিন আমার কাছে ফ্রি পাব না। পরের দিন বাবাই কাজে বেরিয়ে যাবার পরে শাশুড়িমা বাড়ি ফিরলেন। আমার দিকে চেয়ে মুচকি হেসে ঘরে ঢুকে গেলেন। তবে তার চাউনি এবং হাসি আমার কেমন যেন রহস্যময়ী মনে হলো। কিছুক্ষণ বাদে মাম্নি মুখ হাত পা ধুয়ে ঘরে এসে বসলেন এবং চা জল খাবারের পর আমায় বললেন, কিরে ৭ দিন কেমন কাটালি? সব ঠিক আছে তো? তোর কোনো অসুবিধা হয়নি তো? তোর শ্বশুরের ভালো করে সেবা করেছিলি তো? আমি হেসে বললাম, হ্যাঁ মাম্নি, সব ঠিক আছে। ৭ দিন আমি আর বাবাই খুবই ভালো কাটিয়েছি, কোনো অসুবিধা হয়নি। মামার শ্বশুর এখন ভালো আছেন তো? মাম্মি হেসে বললেন, হ্যাঁ রে, তোর মামার শ্বশুর এখন ভালো আছে। তারপর যে কথাটি বললেন সেটা শুনে আমার মাথা ঘুরে গেল। মাম্মি হেসে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, তোর শ্বশুর তোকে কষ্ট দেয়নি তো? উফ, মাম্মি আবার কি প্রশ্ন করছে সে? মনে মনে কি ভাবছে তাহলে সে? কি আমার আর বাবায়ের গত ৭ দিনের সব কথা বুঝতে পেরেছে? আমি থতমত খেয়ে যেন বোবা হয়ে গেছিলাম। মাম্নি আবার বললেন, শোনো, আমি সব জানি এবং সব বুঝতে পেরেছি। আমি নিজেই এটা চেয়েছিলাম। আমার বয়স হয়েছে ঠিক তেমনি বিয়ের ১ মাস পর থেকে কাজে যোগ দেবার ফলে ছেলে বাড়িতে থাকতে পারেনি। আমি সেটা বুঝতে পেরে ইচ্ছে করেই ১ সপ্তাহের জন্য বাপের বাড়ি গেছিলাম, যাতে আমার অনুপস্থিতিতে তুই আর তোর শ্বশুর পরস্পরের সেবা করতে পারিস। তোর মুখ চোখে সুখের অভিব্যক্তি দেখে আমি বুঝতে পেরে গেছি আমি আমার উদ্দেশ্যে সফল হয়েছি। তুই ভয় পাস নি। আমি ভীষণ খুশি হয়েছি। মাম্নির কথা শুনে আমি মাম্নির চোখের দিকে তাকাতেও পারছিলাম না, কোনো কথাও বলতে পারছিলাম না। তবে তার বাপের বাড়ি যাওয়াটা যে উদ্দেশ্য প্রণোদিত ছিল সেটা জেনে আমার ভিতর খুব আনন্দ হচ্ছিল। মাম্নি কত মহান, তাই নিজেই আমায় সুযোগ করে দিয়েছিলেন। সারাদিন আমি মাম্নির সাথে আর কথাই বলতে পারিনি। সন্ধ্যায় বাবাই বাড়ি ফেরার পর মাম্নি তাকে হেসে বললেন, কি গো, কেমন আছো? মাম্নির কথায় বাবাইও থমথ খেয়ে কোনো উত্তর দিতে পারেননি। রাত্রি ভোজনের পর বাবাই ও মাম্নি নিজেদের ঘরে চলে গেলেন এবং আমি আমার ঘরে ঢুকে পড়লাম। কিছুক্ষণ বাদে আমার ঘরের দরজায় টোকা পড়ল। আমি ঘরের বাহিরে বেরিয়ে দেখলাম মাম্নি দাঁড়িয়ে আছেন। উনি আমায়